বন্ধুবর চন্দ্রিলের হুকুম হয়েছে একটি গল্প পড়ার। আমি নিজে বাঁচলে হয়তো পাগলা দাশু বা নতুন ছেলের নটবর বাঁচতাম। অশ্বমেধের ঘোড়া, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শুনছ সানাই? রেখা থমকে ঘাড় ফিরিয়ে তাকালো। ঠিক সেই মুহূর্তে আলোটা ওর মাথার চুলে ভেঙে পড়ে চিবুক আর গলার পাশে একটা হালকা ছায়া সৃষ্টি করল। কাঞ্চন সানাইয়ের সুর বিস্মৃত হয়ে আশ্চর্য চোখে রেখার সেই ভঙ্গির দিকে তাকিয়ে রইল। হঠাৎ রেখাকে অপরিচিতা মনে হলো, স্বপ্নের অস্পষ্ট স্মৃতির মতো। কি সুর? কাঞ্চন চমকে বলল, দাঁড়াও। তারপর ভুরু কুঁচকে অন্যমনস্কের মতো খানিক শুনে উত্তর দিল, চন্দ্রকোষ। হাসল। আকাশ ভেঙে বৃষ্টি আসলে কি হয়, আজ শুক্লপক্ষ তো বটে। রেখা চোখ নামিয়ে নিয়েছে। আলোটা মাথার চুল ছাপিয়ে সমস্ত মুখে ছড়িয়ে পড়েছে। কাঞ্চনের একটা আশ্চর্য উপমা মনে হলো। ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, না, বেশ একটা মোগলাই মেজাজ হচ্ছে। রেখা চকিতে হাতের ব্যাগটার দিকে তাকিয়ে বলল, মোস্ট কমফোর্টেবল জার্নি। ধুত। কাঞ্চন ঠোঁট বেঁকিয়ে হেসে উত্তর দিল, ও তোমাদের কেরানি ইন্টেলেকচুয়ালদের মানায়, উঠে বসতে না বসতেই পৌঁছে যাওয়া। তারপর বেবি ট্যাক্সিগুলো তো নেহাতি ভালগার, যেন বালিগঞ্জে বান্ধবীর বিয়ের চায়ের নেমন্তন্ন। বড় ট্যাক্সিতে তাও বনেদি বাড়ির পাত পেতে বসার আভিজাত্য আছে। তোমাদের এই কলকাতা দিনে দিনে আধুনিক হচ্ছে, বড়বড় হচ্ছে, সূক্ষ্মতার নামে দরকচা মেরে যাচ্ছে। রেখা ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলল, এত বাণী দিও না মাস্টারমশাই, লোকে ধরে বেঁধে মন্ত্রী বানিয়ে দেবে। কাঞ্চন হাহা করে হেসে উঠল। আশেপাশের লোক চমকে বিরক্ত চোখে তাকালো। লজ্জায় দুজনই মাথা হেঁট করেছে। একজন প্রৌঢ় পশারি ফুল চাই বলে তখনই সামনে এসে দাঁড়ালো। কাঞ্চন কখনো পয়সা দিয়ে ফুল কেনেনি। একবার চকিতে রেখার সিঁথির দিকে তাকালো। তার বড় ইচ্ছে হতে লাগলো এক ছড়া মালা কিনে বিনুনিতে জড়িয়ে দেয়। কিন্তু রাস্তায় ফুল কিনতে যথারীতি লজ্জা করলো, বলল, না। রেখা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে পয়সা বার করে দিয়েছে। কাঞ্চন রেখার সাহস দেখে স্তম্ভিত। রেখা কি প্রকাশ্যে মালা কিনতে ওর ভয় করল না? ফুলের মালা হাতে একটি মেয়ের সঙ্গে সে এখন বাসে উঠবে? চলো হাঁটি। চলো। হাঁটার শেষ নেই। এক পথে পা ফেলা, রাস্তাটা চোখের সামনে পাল্টাতে দেখি। কলকাতা রোজ পাল্টায়, আমরা শুধু রাস্তাটুকুর খবর রাখি। হাঁটতে হাঁটতে বড়জোর ময়দান অবধি যাব, বড়জোর চা খাবো এক পেয়ালা, আলো আর অন্ধকারের সমারোহ দেখব, তারপর বাস ধরব। রেখার পাশে খালি জায়গা থাকলেও আমাকে আলাদা বসতে হবে বা দাঁড়াতে। ভিড় ঠেলে নেমে যাবার সময় রেখা হাতে একটা টিকিট গুঁজে দিয়ে যাবে। সুযোগ পেলে কিছু একটা বলবে, নয়তো অপরিচিতার মতো রাস্তার বাঁকে অদৃশ্য হবে। কন্ডাক্টর কি কোনো কৌতূহলী যাত্রী অকারণে একবার আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকাবে। তারপর আমি নামব, তারপর বাড়ি যাব, তারপর রাত্রি, তারপর দিন। আর দিনে দিনে হাঁটতে হাঁটতে দেখব রাস্তাটা পাল্টাচ্ছে। কলকাতা কত তাড়াতাড়ি পাল্টায়। ইস, দেখেছ? কাঞ্চন যদিও জানতো, তবু সেনেট হলে সিঁড়ি আর ছাদের দিকে তাকিয়ে নতুন করে চমকে না উঠে পারল না। কাঞ্চন সত্যি আত্মীয় বিয়োগের বেদনা অনুভব করল। সিঁড়ি নেই, খিলান নেই, দরজা নেই, অন্ধকারে কতগুলো পায়রা উঠছে। ছাদ জুড়ে আকাশ, শুধু পেছনের দেওয়ালটা এখনো ভাঙেনি।
রাঙাদিকে আত্মহত্যা করতে দেখেছিলাম। সমস্ত শরীরটা পুড়ে গেলেও মাথার খোঁপা ঠিক ছিল। কাঞ্চন ফুটপাতে পা ঠুকে মন থেকে স্মৃতিটা তাড়ালো, তারপর গলা ঝেড়ে বলল, যেন বাংলাদেশে 19 সেঞ্চুরির মৃত্যু অনেক দিন হয়েছিল, এবার তার কবরটাও ভেঙে গেল। রেখা হঠাৎ অদ্ভুত প্রশ্ন করল, আচ্ছা সেই পাগলটা এবার কোথায় দাঁড়িয়ে বক্তৃতা করবে? কাঞ্চন চমকে রেখার দিকে তাকালো। সত্যি পাগলটা এখন সত্যি। সেনেট, দাঁড়াও পথিকবর, বন্দি আমার প্রাণেশ্বর, মরি হায় হায় রে। গম গম করে যেন অজস্র গলা একসঙ্গে হাজার কথা বলে উঠল। কাঞ্চন প্রশ্ন করল, দাঁড়িয়ে রইলে কেন? রেখা হাসল, তোমায় চান্স দিচ্ছি। হাঁটতে হাঁটতে বলল, কিসের? মালাটা খোঁপায় বেঁধে দেওয়ার। রেখা কি মরিয়া? আজকের দিনটাই কি ওকে? আজকের দিনটা, দিনটা, দিন গেল, রাত্রি, রাত্রি যায় না, যায় না। কাঞ্চন স্পষ্ট শুনল সানাই বাজছে, চন্দ্রকোষ। সেই আমরা রেস্তোরাঁয় সুকুমার দুটো মালা আর প্রফুল্ল সকলকে হতবাক করে এক প্যাকেট সিঁদুর, দুটো লোহার নোয়া। আর সেই মুহূর্তে প্রথম রেখাকে অপরিচিতা মনে হয়েছিল। আশ্চর্য লোভে ভয়ে সিঁদুরের প্যাকেটটার দিকে তাকিয়েছিল। অথচ শপথ উচ্চারণের সময়ও ওকে এতটুকু বিচলিত দেখিনি। সকলের তাড়া খেয়ে আমি রেখার ঠান্ডা কপালে মুখের দিকে তাকাতে সাহস। কেন আঙুল দিয়ে সিঁদুর লাগাতে হয়? প্রফুল্ল বকেছিল, আর রেখা হঠাৎ খিলখিল করে হেসে ফেলেছিল। রেখাকে আমার সেই মুহূর্তে বউ বউ মনে হচ্ছিল, কিন্তু মালা বদল কিছুতেই করতে পারিনি। রেখাও কিছুতেই মাথায় ঘোমটা। আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম। মাসের শেষ হলেও প্রত্যেকে কিছু কিছু টাকা এনেছিল। তারপর সন্ধে হলো। সুকুমারের টিউশনি আছে, প্রফুল্ল বা চন্দন পালাতে চায়। রেখা রুমাল দিয়ে ঘষে ঘষে কপালের সিঁদুর মুছে ফেলল। রেখার এই মুখটাই আমার পরিচিত, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম মাত্র কিছুক্ষণে রেখার কপালের সিঁদুর আমার মনে একটা স্থায়ী স্মৃতি রেখেছে। রেখাকে হঠাৎ বিধবার মতো শূন্য করুণ মনে হলো। দেখলাম বাচাল প্রফুল্ল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। রেখার কপালে ঠিক মাঝখানে একটা নীল শিরা স্পষ্ট ফুটে উঠেছে। দেখো সেই পেয়ারটা। কাঞ্চন অন্যমনস্কের মতো তাকিয়ে যুগলটিকে দেখল, কিন্তু তার চোখের সামনে স্পষ্ট করে ভেসে উঠল সুকুমার, প্রফুল্ল আর চন্দন। ওরা প্রায় পালিয়ে গেল। মালা দুটো আমার হাতে ছিল। ফুল নিয়ে আমি হাঁটতে পারি না। রেখার কপাল শূন্য। চাইলেও রেখা মালা হাতে বাড়ি ফিরতে পারবে না। আমার পকেটে বিয়ের দলিল। রেখার হাতটা ছুঁতে ইচ্ছে করছে, রেখাকে একবার বউ বলে ডাকতে। কি আশ্চর্য ইচ্ছে! আমরা পাশাপাশি হাঁটছি, অথচ নীরবতা। বিয়ের পর একান্তে প্রথম কথা কি হবে, কি হতে পারে? আমি অস্ফুটে বলেছিলাম, গঙ্গায় বসলে হয়। রেখা অস্ফুটে বলেছিল, তারপর আমরা চৌরঙ্গীর বাস ধরেছিলাম, আর উঠেই দেখেছিলাম রেখার বাবা। তারপর আমি দোতলায় গিয়ে বসলাম, রেখা একতলায়। তারপর অন্যমনস্কের মতো কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে বাসের যাত্রীদের লক্ষ্য করলাম, আর বাসের বিজ্ঞাপন। জনৈক বিজ্ঞাপন দেখে যথার্থ মুগ্ধ হয়েছিলাম। সুন্দর করে লেখা ছিল, ডোন্ট স্মোক ইন দ্য বাস, নট ইভেন নাম্বার 10। তারপর জানালা দিয়ে বাইরে তাকিয়ে চৌরঙ্গি দেখতে খুব ভালো লেগেছিল। হঠাৎ কুয়াশা, মেঘ ও স্তিমিত আলোকমালা শোভিত তীরভূমি আর অন্ধকার আর মাস্তুলের কথা মনে পড়ায় আমার খুব হাসি পেয়েছিল। অকস্মাৎ লক্ষ্য করেছিলাম আকাশে পূর্ণিমার চাঁদ। তারপর রেখা নেমে গেল। একটিবার ব্যাকুল গ্রীবা তুলে, হয়তো সে আমাকে খুঁজেছিল। রেখার জন্য সেই মুহূর্তে আমার খুব মমতা হয়েছিল। হয়তো আমি একটু বেশি উচ্ছ্বসিত হয়ে পড়েছিলাম। হঠাৎ পৌঁছে গেছি, লক্ষ্য করে হুড়মুড় করে নামছিলাম। দরজার কাছে কন্ডাক্টর বলল, টিকিট। অভ্যেসে বললাম, হয়ে গেছে। কন্ডাক্টর বলল, দেখি।
মুখ লাল করে পয়সা দিয়ে নেমে শুনলাম কন্ডাক্টর বলছে, হাতে মা আবার মালা নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় অসহায় দাঁড়িয়ে আমার কান্না পেয়ে গিয়েছিল। দুপা হেঁটে মালা জোড়া ছুঁড়ে ফেলে দিয়েই লক্ষ্য করেছিলাম একটা স্থবির বলদ সেটা চিবুচ্ছে। কি এক ভয়ে দ্রুত হাঁটতে লাগলাম। কি একটা ভয় আমাকে তাড়া করলো। রেজিস্ট্রারের চেম্বারটা মনে পড়লো, ছোট ঠাসা। রেস্তোরাঁর কেবিনটা মনে পড়লো, ছোট ঠাসা। বাসে সিঁড়িটা মনে পড়লো, ছোট ঠাসা। শোবার ঘরটা মনে পড়লো, ছোট ঠাসা। আমার দম বন্ধ হয়ে এলো। স্পষ্ট দেখলাম রেখার কপালে নীল শিরা। মনে হলো আমি চিৎকার করে কেঁদে উঠেছি। চমকে দুহাতে মুখ চেপে বুঝলাম চন্দ্রকোষ। পায়ে পায়ে পানের দোকানটার সামনে গিয়ে দাঁড়ালাম। পরদিন রেখার সাথে দেখা হতে বলেছিলাম, জানো আমাদের বিয়ে স্বয়ং বিসমিল্লা সানাই বাজিয়েছিল। এই যে কাঞ্চনবাবু। কাঞ্চন চমকে তাকিয়ে দেখলো সুবিমল। বেহায়ার মতো একবার রেখার দিকে তাকিয়ে সুবিমল বলে, তা কী খবর? কাঞ্চন কোনো রকমে হেসে বলল, বিকেল 5টার পর থেকে এ পর্যন্ত নতুন কিছু ঘটেনি। না তাই বলছি, একটা সিগারেট হবে? রেখা একটু সরে দাঁড়ালো। কাঞ্চন পকেট থেকে 4 মিনার বের করে সুবিমলকে দিল, নিজে ধরালো। সুবিমল রেখার দিকে আরেকবার তাকিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আমার বোন? না। ছাত্রী? না। ও বুঝেছি। সুবিমল মুখটা উজ্জ্বল করে বলল, দেখেও আনন্দ। আপনাদের আর ভাবনা কি বোঝায়? জীবন সামনে পড়ে রয়েছে। এই আমি কলেজ সেরে টিউশনি সেরে এখন বাড়ি ফিরে শুনবো মার সাথে ঝগড়া করে বৌদির রান্না চাপায়নি ইত্যাদি। আচ্ছা চলি, যা বৃষ্টি আসছে। দুপা এগিয়ে সুবিমল আবার থমকে ঘুরে দাঁড়িয়ে বলল, খবর শুনেছেন? ইউজিসির টাকাটা নাকি আরও পিছিয়ে গেল, প্রিন্সিপালও হয়েছে তেমনি। লোকটা কে মাস্টারমশাই? আমাদের কলেজের ম্যাথমেটিক্স। কি বলল? এই তুমি আমার কে হও ইত্যাদি। শেষ শব্দটা উচ্চারণ করেই কাঞ্চন সচেতন হলো যে সুবিমল তার আগাগোড়া মধ্যবিত্ত সংলাপের মধ্যে এই একটি শব্দ প্রয়োগে আভিজাত্যের পরিচয় দিয়ে গেছে। জানো সেদিন আমাদের নমিতাকে মনে নেই তোমার? সেই যে ইসলামিক হিস্ট্রির দেখা হয়েছিল। হ্যাঁ তো, কথায় কথায় তোমার কথা জিজ্ঞাসা করলো। বলল, কবে বিয়ে করছিস? কি বললে? বললুম, এই ভালো, বিয়ে করলেই তো সব ফুরিয়ে যায়। তারপর ছেলেপিলের ঝঞ্ঝাট, শাশুড়ি ননদের ঝামেলা। তারপর দুজনেই স্তব্ধ হয়ে খানিক পথ হাঁটল। রাস্তায় ব্যস্ততা বাড়ছিল, কারণ বৃষ্টি আসছে। অথচ পারিপার্শ্ব সম্পর্কে ওরা সম্পূর্ণ উদাসীন ছিল। রেখা। রেখা কি? রেখা। এবার জবাব না দিয়ে রেখা হাসি মুখে কাঞ্চনের দিকে তাকালো। কাঞ্চন বলল, জানো ছেলেবেলায় মাকে এমনি অকারণে ডেকে জ্বালাতাম। রেখার হাসি মুখ মুহূর্তে শুকিয়ে গেল। মার নামে ওর বাড়ির কথা মনে পড়েছে, আমারও পড়ে। রেখা সম্পর্কে মার একটা চাপা স্নেহ লক্ষ্য করেছি। অনেক আগে রেখাদের বাড়ি গিয়েছিলাম, মাত্র একবার। রেখার মার চেহারা মনেই পড়ে না, বাবাকেও না। রেখার ভাই বোনেরা এই 4-5 বছরে নিশ্চয়ই কত বদলে গেছে। আচ্ছা, আমি যদি চিৎকার করে লোক জমিয়ে বলি, এই যে দেখছেন ভদ্রমহিলা, ইনি আমার ধর্মপত্নী, তাহলে? পাগল বলে ধরে নিয়ে যাবে, এই আর কি। তাহলে তো বেঁচে যাই। কাঞ্চন হাসতে হাসতে বলল, কিন্তু দীর্ঘশ্বাস চাপতে পারল না। রেখা ঠোঁটে ফুল ফুটিয়ে প্রশ্ন করল, আহা, অ্যাজমাটা আবার মাথা ছাড়া দিল? কাঞ্চন বলল, যেন এই কথার খেলা সত্যি আর ভালো লাগে না। রেখা স্তব্ধ হয়ে দাঁড়ালো। ভালো লাগে না, ভালো লাগে না। চুরি করে একটু সময় নেওয়া, দুটো কথা, এক পেয়ালা কফি, লম্পট নদী তীরে নির্জনতার ব্যর্থ আকর্ষণ, তারপর অক্ষম ক্লান্তি ও ক্ষোভে অপরিচিতের মতো ঘরে ফিরে যাওয়া। একদিন কোনো এক নিকট অথচ বিস্মৃত অতীতে সবই ছিল স্বপ্ন। আর আজ, আর এখন ঘেন্না করে। একই অভ্যেস বোধে, একই পরিবেশ, একই চায়ের দোকান আর রাস্তা আর গঙ্গার ধারের গাছতলা, এক ধরনের কথা বা কথা খুঁজে না পাওয়া। বদল নেই,
হায়! অথচ কলকাতা প্রতি মুহূর্তে বদলায়, পৃথিবী বদলায়, জীবন বদলায়, আমাদের বয়স বেড়ে যাচ্ছে, মনে মনে আমরা আরও দ্রুত বুড়িয়ে যাচ্ছি, অথচ সেই মৌলিক ছকের ওপর ঘুঁটির মতো এগোচ্ছি, পিছোচ্ছি। এ যুগের নিয়তিই হলো বাল্য এবং প্রৌঢ়তা, মধ্যিখানের বিশাল চড়াই ইচ্ছে ও অভিজ্ঞতা, ভালো লাগা ও কর্তব্যের বিরোধে পোকার মতো গর্ত খুঁড়ে নিচে নামছি, অথচ সামনে সমুদ্র ছিল। হায় রে সমুদ্র! নিজেকে ফাঁকি দিচ্ছি কথায়, রেখাকে ফাঁকি দিচ্ছি কথায়, আর পুঁথি থেকে তার সমর্থন খুঁজছি। কি যেন ফুলগুলি কথা আর পাতাগুলি চারিদিকে পুঞ্জিত নীরবতা, সমুদ্রের মৌন, বক্ষের কাছে পূর্ণিমা লুকানো আছে। দিনে দিনে অর্ঘ্যমম, দিনে দিনে রূপবতী হবে এ পৃথিবী, দিনের পর রাত্রি। কিন্তু রাত্রির পর এভাবে হাঁটলে পথেই বৃষ্টি নামবে। উত্তরে অন্যমনস্কের মতো কাঞ্চন চিৎকার করে উঠল, গাড়োয়ান, লোককে! বলেই সে নাকে মালতী ফুলের গন্ধ পেল, কারণ শ্রীকান্তর গহর ভাইয়ের কথা মনে পড়েছিল। রেখা বলল, খেপেছ? কাঞ্চন শুনল, নতুন গোসাই, ওঠো। অথচ সে সচেতন ছিল, স্প্ল্যানেডের সামনে দাঁড়িয়ে, সঙ্গে রেখা। খেদিরপুর কিতনা? লুঙ্গির খুঁট দিয়ে গলাটা মুছে গাড়োয়ান বলল, সাওয়ারি কিধার? দেখতে পাচ্ছ না? কাঞ্চন বিরক্ত, কারণ গাড়োয়ানের রক্তাভ চোখের হাসিও অকারণ এবং অশ্লীল মনে হলো তার। অথচ বিদেশি উপন্যাস এবং মধুসূদন দত্তের কলকাতার ইতিহাস পড়ে ঘোড়ার গাড়ি সম্পর্কে মনে যে স্মৃতির পরিমণ্ডল জন্ম নিয়েছে তার চেহারা অন্য। পুলের উপার যাবেন? না। গঙ্গার কিনারা দিয়ে? হ্যাঁ। 4 টাকা লাগবে স্যার। চমকে উঠে বিরক্ত কাঞ্চন বলল, ঠিক আছে। চলে যেতে দেখে গাড়োয়ান গাড়িটা এগিয়ে নিয়ে প্রশ্ন করল, কত দিবেন? রেখা হঠাৎ উত্তর দিল, 2 টাকা। কাঞ্চন গম্ভীর হয়ে রেখার দিকে তাকালো। রেখা দর কষছে। রেখা এই অশ্লীল ধূর্ত গাড়োয়ানটার সঙ্গে যেচে কথা বলল। রেখা কি আজ প্রতিপদে প্রমাণ করবে আমি কাপুরুষ, আমি জীবন থেকে পালাচ্ছি? রেখা কি এইসব ছুটকো স্মার্টনেস? অথচ রেখার পক্ষে 3টে টাকা দিন মা। রেখা হেসে কেটে কেটে বলল, ট্যাক্সিতে 2 টাকাও লাগে না। গাড়োয়ানটা আহত ভঙ্গিতে সামনে ঝুঁকে একটা ঘোড়ার রোগা পিঠে চাপড় মেরে নিজের জিভে আক্ষেপ প্রকাশ করে বলল, আরে হায়, মিসিনার জানবার এক হলো দিদি। আচ্ছা 8 আনা বক্সিস দিয়ে দিবেন, আচ্ছা সে ঘুমিয়ে দিব। লাফিয়ে নেমে যখন দরজাটা খুলে ধরল, তখন আবার রেখাকে অপরিচিতা মনে হলো। বিব্রত ভীত চোখে সে কাঞ্চনের দিকে তাকালো, তারপর গাড়িটার ভেতরে। ক্রুদ্ধ কাঞ্চন কোনো কথা না বলে তরিতে উঠে পড়ল। আঁচলটা ভালো করে জড়িয়ে রেখা এক কোণে কুঁকড়ে বসেছিল। উল্টো দিকের গদিতে নিজেকে ছড়িয়ে প্রায় আতশোয়ার ভঙ্গিতে বসে কাঞ্চন চারমিনার বের করল। ভেবেছিল রেখা এত তাড়াতাড়ি আবার সিগারেট ধরাতে নিষেধ করবে, কিন্তু রেখা নির্বাক। লাল আলোর সংকেতে গাড়ি এখনও ট্রাম লাইনের ওপারে যেতে পারেনি। কাঞ্চন অদ্ভুত আনন্দ বোধ করল। রেখা এই আলো, এই অরণ্য, এই পারিপার্শ্ব ভয় পাচ্ছে। ঘোড়ার গাড়িতে আমার সঙ্গে উঠেছে তাই ভয় পাচ্ছে। আমার সঙ্গে উঠে ভয় পাচ্ছে। ফিটানের দুপাশ খোলা, চারিদিকে সত্যি অমৃতের অজস্র সন্তান। কে নাকে দেখছে জানি না। রেখার পরিবার আছে, সমাজ আছে, আমি একটা পুরুষ। ওহো, আমি পুরুষ। বেড়ে আলোর দিকে মুখ রাখুন, হলদের পরে সবুজ আলো জ্বললেই 2 দাগের মধ্যে দিয়ে সাবধানে রাস্তা পার হন। মনে রাখবেন জীবন অমূল্য, সামান্য ভুলের মাসুল ভয়ানক। আলোর দিকে মুখ রাখুন। কাঞ্চন হা হা করে হেসে উঠল। কি? সাবধানে পথ চলুন সপ্তাহ, ফলে আরও ট্রাফিক জ্যাম। বেশ বলেছে, আলোর দিকে মুখ রাখুন। তোমার যাবতীয় জেস্চারের ঘোষণাটা মিলে পুরো শরৎচাটুর্য টাইপ। কি আর করি বলো? প্রমোদ স্যান্ডালের নায়কের সঙ্গে প্রমোদ ভ্রমণে বেরিয়ে রবীন্দ্রনাথের নায়িকা হলে গুরুচণ্ডালীর দোষ সামলাবে কে? কাঞ্চন সিগারেটে টান দিল। রেখা স্মার্ট উত্তর তাকে এই মুহূর্তে যথেষ্ট বিরক্ত করেছে। অথচ আমি জানি না ঠিক কী চাই, কি হলে খুশি হতাম।
রেখার অস্বস্তি মিথ্যে নয়, তুচ্ছ নয়। আমি একটা কলেজের শিক্ষক। রেখাকে এনে সংসারে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাধ্য আমারই নেই। বাড়িতে ক্রমাগত বিয়ের সম্বন্ধ ভেঙে যাবতীয় লুকোচুরির নিষিদ্ধ পথে সে তার ভালোবাসা, রেখাই উদ্যোগ নিয়ে রেজিস্ট্রেশন। তার ভয়ে শেষ পর্যন্ত বাবা নিষ্ঠুর, শেষ পর্যন্ত বাবা কিছুতেই জাতের অভিমান, কিন্তু তাকে ঠেকাবে বিয়ের দলিল। কারণ সে জানে আমাদের হতকুৎসিত সংসারে হঠাৎ চলে আসা সম্ভব নয়। সে জানে যতদিন না অবশ্যম্ভাবী হয়ে পড়ছে ততদিন তার পক্ষেও বাবাকে আঘাত দেওয়া। এইভাবে, ঠিক এইভাবে আমরা স্বার্থপর হতে পারি না, অথচ যাদের জন্যে ত্যাগ তাদের প্রতিও মনে মনে বিদ্বেষ পোষণ করি আর দুঃখ পাই। নিজের কাছে ক্রমাগত ছোট হতে থাকি, অথচ জানি না ঠিক কি চাই। তারপর গাড়ি চলতে শুরু করলো। পরপর কতগুলো বাস বাতাসে ঝাপট দিয়ে চলে গেল। জানালার পাশে দু একজন যাত্রী একটু ঝুঁকে কাঞ্চনদের দেখল। নানা ধরনের শব্দের ভেতর ঘোড়ার খুরের অলস অথচ একটানা আওয়াজ কাঞ্চনের মনে কিসের যেন অনুষঙ্গ আনতে চাইছে। গাড়িটা দক্ষিণে ঘুরল। কার্জন পার্কের পাশ দিয়ে স্বল্প আলো আর নির্জনতার দিকে ধীরে এগোতে লাগলো। এসপ্ল্যানেডের মোড়ের সেই আশ্চর্য শব্দপ্রবাহ স্তিমিত হয়ে পেছনে পড়ে রইল যেন এক বিচিত্র সব। এখন ক্বচিৎ রিকশার গুঞ্জন, দু একটা গাড়ির দ্রুত অন্তর্ধান, পথচারীর আকস্মিক কণ্ঠস্বর। কাঞ্চন এতক্ষণে অনুভব করল চৌরাস্তার ভিড়ে ঘোড়ার গাড়িতে বসে থাকতে থাকতে সে অত্যন্ত কমপ্লেক্স বোধ করছিল। আর বৃষ্টি নামল। রেখার বাইরে হাত পেতে ধরল। ফোঁটা ফোঁটা জলে হাতটা অপরূপ হয়ে উঠল। রেখার আঙুলগুলিতে একটি মুদ্রার ভঙ্গি। ঘোড়ার খুরের অলস অথচ অবিচ্ছন্ন শব্দপ্রবাহে কাঞ্চনের মনে হঠাৎ নূপুরের মৃদু অস্ফুট শব্দতরঙ্গের অনুষঙ্গ এলো। সারেঙ্গিতে গাঢ় পুরুষালী ছড়ের টানে চন্দ্রকোষ বেজে উঠল। রাধার চোখ, রাধার আঙুলে মিনতি। সই কেনা বাসি বায়ে কালিনী নেই কুলে। কড়িমধ্যম সমুদ্র স্তম্ভের মতো কোমল ধৈবতে ভেঙে পড়ে কোমল গান্ধার ছুঁয়ে সরোজে ফিরে এলো। আর বৃষ্টি দ্রুত হলো। চাকার শব্দ, খুরের শব্দ, বৃষ্টির শব্দ, মাঝে মাঝে সহিসের চাবুক বাতাসে একটা সূক্ষ্ম মির টেনে দিচ্ছিল। অজস্র জলবিন্দু ওদের মুহূর্তে ভিজিয়ে দিল। বাবু, কেন পর্দাটা ফেলে দিব? কাঞ্চন জানতো না এ জাতীয় পিটনে পর্দা থাকে। অবাক হয়ে বলল, দাও। মুহূর্তে যেটাকে ভেবেছিল গাড়ির ছাউনি, তার ওপর থেকে দুপাশে দুটো চামড়ার পর্দা ঝুলে পড়ল। আর হঠাৎ তারা সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। স্তব্ধ দুজনে বসে রইল, কেউ কারোর দিকে তাকাতে পারছে না। এ কি আশ্চর্য ঘটনা! আমরা নির্জনতা খুঁজতাম যেখানে ঘনিষ্ঠ বসা যায়। কলকাতা শহরে নির্জনতা নেই। আমরা অবসর খুঁজতাম যেখানে নিবিড় হওয়া যায়। আমাদের জীবনে অবসর পাই না। আমরা একটা পরিমণ্ডল খুঁজতাম যেখানে আমরাই অধীশ্বর। আমাদের সময় সে পরিমণ্ডল দেয় না। অথচ এ কি? অথচ এভাবে বন্ধ গাড়ি চলছে, বাইরে বৃষ্টি। আজ আমাদের বিবাহের প্রথম বার্ষিকী। আমার স্ত্রী রেখা, পরমেশ্বরকে সাক্ষী করে ধর্মপত্নী। এই কি ভাবছ? কাঞ্চন দীর্ঘশ্বাস চেপে বলল, কিছু না, বলেই হেসে ফেলল। কারণ এরপরেই সে জানে রেখা বলবে, কথা নয়, ভাবনা নয়। তাহলে এখন তোমার মনে সিচুয়েশন ভেকেন্টের নোটিশখানা আবার ঝুলিয়েছ? কিন্তু রেখা কাঞ্চনের মুখের দিকে অপলক তাকিয়ে শুধু বলল, কিছু বলো। হাতের তেলোর ওপর মাথা রেখে ঘাড়টা পেছন দিকে ঈষৎ ঝুলিয়ে জানুর ওপর আড়াআড়ি করে পা ফেলা রেখা শিথিল ভঙ্গিতে বসেছিল। একগোছা ভেজা চুল কপালের উপর টিকলির মতো কুঁকড়ে ঝুলে আছে। গর্বে আনন্দে রেখা যেন রাজেন্দ্রাণী। প্রায়ই আজকাল রেখাকে অপরিচিতা মনে হয়। কি এক ঔদাসীন্যে হঠাৎ সে অনেক দূরে চলে যায়। আসলে গত 1 বছরে বিয়ের পর আমাদের বিয়ে একটা কৌতুক। কিন্তু সত্যিই তো, তারপর রেখাকে নতুন করে কিছুই জানিনি। রেখার শরীর না, মন না, অভ্যাস না। আসলে
আমরা দুজনেই আমাদের অনেক আকাঙ্ক্ষা পরস্পরের কাছে গোপন করে যাচ্ছি, নিজের কাছে মহৎ থাকার তাড়নায় পরস্পরের ছদ্মবেশ পড়েছি। কিছু বলো না গো। রেখার মুখে গো শব্দটা কাঞ্চনকে চমকালো। বাস্তবিক অবস্থায় পরিবেশ শব্দের ওজন কি আশ্চর্য বদলে যায়। অন্য সময় গ্রাম্য বলে পরিহাস করার সুযোগ নিশ্চয়ই ছাড়তাম না। আসলে আমি তো জানি আমার তাবৎ অস্তিত্ব এমন কোনো সম্বোধনের জন্যই কাঙাল হয়ে থাকে। বউ? রেখা উদ্ভাসিত মুখে কাঞ্চনের দিকে তাকালো। বউ? আমাকে একবার স্বামীন বলবে? যা, ডাকো না, যা প্লিজ একবার ডাকো। না গো, ভীষণ লজ্জা করে। আচ্ছা ফিস করে বলো, একটিবার শুনতে ভীষণ ইচ্ছে করছে। আসলে বুঝলে, রেখা কাঞ্চনের কথার মধ্যে হঠাৎ স্পষ্ট করে বলল স্বামীন, বলেই দুহাতে মাথা ঢেকে ঝিরঝির করে হেসে উঠল। হাসিটা হঠাৎ খুরের শব্দের সাথে এক হয়ে মিশে গেল। কাঞ্চন নাকে ভেজা মাটির গন্ধ পেল। ছুঁতে ইচ্ছে করছে। খোঁপাটা খুলে এক মুঠো ফুলের মতো চুলগুলো যদি রেখার মুখে বুকে ছড়িয়ে দিই, হাতটা ধরব, কান পেতে রেখার হৃৎপিণ্ডের শব্দ যদি শুনতে পেতাম। আমার রক্ত, আমার মন বৃষ্টি হতে চায়। একটা কথা ধ্রুব বুঝেছি, বৈষ্ণব কবিরা যৌবন সম্পর্কে যে উল্লাস প্রকাশ করেছেন তা মিথ্যে। আসলে যৌবন আমাদের লজ্জা, আমাদের যন্ত্রণা। আমরা পারি না, আমি পারি না এখানে রেখাকে অপমান করতে। আঁচল সরে গিয়েছিল, একটা সেফটি পিন। কাঞ্চনের খুব ইচ্ছে হলো বলে, জামায় বোতাম লাগিয়ে নিতে পারো না? বলল, কি দেখছো এমন করে? রেখা হাসলো, বলল, জানো, আজ প্রথম লক্ষ্য করলাম তোমার গলায় একটা তিল আছে। এই অন্ধকারে? যখন সিগারেট ধরালে হঠাৎ তোমার কি, যা, ভালো লাগছে তোমার, খুব ভালো লাগছে রেখার। কি অমোঘ এই ভালো লাগা। আমি জানি রেখা কি চায়, আমি জানি আমি কি চাইছি। অশ্বক্ষুরের ধ্বনি চেতনা অবশ করছে। এই আমার শরীর গির্জার উজ্জ্বল মোমবাতি, বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে। অশ্বমেধ যজ্ঞের গর্বিত ঘোড়াটি ঘাড় বেঁকিয়ে আগুনের নিঃশ্বাস ফেলে চলে গেল। আর দ্রাবিড় কন্যা আর্য ঘোড়সাওয়ারের পায়ের তলায় হাহা করে কেঁদে উঠল। তারপর চেঙ্গিস খাঁর অশ্বারোহী দল শেকল বেঁধে দাসেদের টেনে নিল। তারপর লরেন্স ফস্টার ধুলো উড়িয়ে দিল্লিতে পতাকা উড়ালো। আর পতাকার রং পাল্টায়। স্বর্গের উচ্চশ্রবা এখন ধর্মনিরপেক্ষ কলকাতার মাঠে পাটোয়ারি বুদ্ধিতে বাজি দৌড়োয়। আর যে যজ্ঞের অশ্বকে ফিরিয়ে আনতে ভগীরথ মর্তে গঙ্গা এনেছিল, মাত্র 2.5 টাকার বিনিময়ে সে আমাদের খিদিরপুর পৌঁছে দেবে। কাঞ্চন চোখ বন্ধ করে খুর এবং হ্রেস্বাধ্বনি শুনতে লাগল। সত্য যে দিগ্বিজয়ী অশ্বের শোণিতে যজ্ঞের আহুতি পূর্ণ হয়। কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? কাঞ্চন চোখ বুজে জবাব দিল, তাকাবো না, আমার নিজেকে ভয় করছে। আমার নিজেকে বড় অসহায় মনে হলো। শোনো। কি? হঠাৎ রেখা দুহাতে কাঞ্চনের ডান হাতটা ধরে বলল, শোনো। কাঞ্চন অস্ফুটে বলল, কি? এই মালাটা আমায় পরিয়ে দেবে? গাড়িটা দাঁড়িয়ে পড়ল। গারোয়ান ডাকলো, বাবু। কি? খিদিরপুর। রেখা প্রায় আর্তনাদের মতো করে বলল, দাও, পরিয়ে দাও। কাঞ্চন বিমূঢ়ের মতো রেখাকে মালা পরিয়ে দিচ্ছিল। সেই সময় পর্দাটা উঠেই আবার নেমে গেল। ঘাড় হেঁট করে দুজনে তাড়াতাড়ি নেমে পড়ল। কাছেই ট্রাম স্টপ, চৌরাস্তায় একটা পুলিশ, তাছাড়া জায়গাটা নির্জন। রেখা ব্যাগ খুলে 2 টাকা দিল। কাঞ্চন পকেট থেকে একটা আধুলি বার করে টাকাটা গারোয়ানের হাতে দিতেই সে চটে উঠে বলল, সে কি, 5 টাকার কমে হবে না? কাঞ্চন ক্রুদ্ধ হয়ে বলল, কেন? তুমি তো বলেছিলে। গারোয়ান বলল, ফুর্তি করবেন, হোটেল ভাড়াবি দিবেন না। প্রায় ফিস করে কাঞ্চন বলল, কি বললে? জিভে তার কথা জড়িয়ে গেল। আর রেখা চমকে দুহাতে নিজের কান চেপে ধরতে যাওয়ায় মালাটা হাত থেকে রাস্তায় পড়ে গেল। তারপর সম্পূর্ণ অপরিচিতের মতো দাঁত দিয়ে ঠোঁট কামড়ে দ্রুত পায়ে তারা খানিকটা হেঁটেছিল, কিন্তু কাঁদেনি। কারণ একান্তে কাঁদবার মতো কোনো আশ্রয় তাদের ছিল না। সবাইকে জানাই নববর্ষের আগাম শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।